সিলেবাস আমাদের 20 তারিখের মধ্যে শেষ, এরপরে খালি লড়াই হবে এবং এই লড়াইটা অ্যাপের সাথে সাথে কিন্তু ইউটিউবেও হবে। আজকে ফাংশনের ক্লাসে আমরা টপিকগুলো নিয়ে এসেছি যে ফাংশন কি, কাকে ফাংশন বলা হয়, একটা রিলেশন যদি পার্টিকুলার কিছু কন্ডিশন স্যাটিসফাই করে তাহলে সেই রিলেশনটাকে বলা হয় ফাংশন। যখন একটা রিলেশন ফাংশন হয়ে যায় সেই রিলেশনটাকে আমি এফ দিয়ে সম্বোধন করি। একের বেশি এলিমেন্টের ইমেজ আছে, এই ধরনের ফাংশনকে বলা হয় মেনি ওয়ান ফাংশন। আচ্ছা সুমন, এই সুমন আছো এখানে? সুমন, এদের এই ফাংশনটা কি করানো হয়েছে? একবার পুরো ওয়ান শট ক্লাস হয়ে গেছিল না ক্লাস 12 এর ফাংশন? ক্লাস 12 এর ফাংশনের কোনো ওয়ান শট ক্লাস আসে? তাহলে তো আমাদের এটাকে তো ভালো করে বোঝাতেই হবে জিনিসটা, কারণ ওয়ান শট তো আমরা দিই। তাহলে এইখানেই তাহলে এটাকে খুব ভালো করে তার মানে বলতে হবে, ঠিক আছে? যদিও আজকে ক্লাসটা এই সমস্ত কথাগুলো বলার নয় যেগুলো আমি প্রথমে বলতে চলেছি। আজকের ক্লাসটা হচ্ছে সম্পূর্ণভাবে প্রশ্নভান্ডার 1.0 ক্লাস, যেখানে আমরা রেন মার্টিনের সিরিজ করাই, মানে রেন মার্টিনের ডিফারেন্ট চ্যাপ্টারের কোশ্চেনগুলো করাই। এবং আজকে সেরকম একটা চ্যাপ্টার আমি নিয়ে এসেছি ফাংশনের, আজকে ডে 1, মানে আরেকটা ফাংশনের ক্লাস আসবে রেন মার্টিনের, যেখানে পুরোপুরি ফাংশনটা শেষ হবে। আজকে 60 থেকে 70% ফাংশনের কোশ্চেন রেন মার্টিনের, সেটা আমি সলভ করিয়ে দেবো। কিন্তু আজকে এই ক্লাসের শুরুতে কিছু কিছু কথাবার্তা বলতে চাই। আজকে আমি একটু ইমোশনালি হয়ে যাব হয়তো, এবং আজকে আমার মনে পড়ছে যে আমি কিন্তু আজ থেকে ঠিক 1 থেকে 1.5 বছর আগে এই ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্টুডেন্টদেরকে পড়াবো বলে যাত্রা শুরু করেছিলাম আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে। এবং 1 বছর ক্লাস 11 পুরোপুরি ইউটিউবে পড়ানোর পরে প্রচুর স্টুডেন্ট, প্রচুর হাজার হাজার স্টুডেন্ট আমাকে ভরসা করেছে, এবং সেই ভরসাটা করে তারা রুদ্রান 1.0 কোর্সটা পারচেস করেছে, ব্যাচটা পারচেস করেছে, যেখানে আমি ম্যাথমেটিক্স পড়াই। এবং এই যে আজকে তোরা ভিডিওটা দেখছিস, এই সময় বলতে পারি যে আমাদের সিলেবাস প্রায় 98% শেষ আমাদের অ্যাপের মধ্যে। এবং লাস্ট প্রায় 1 মাস ধরে আমরা ইউটিউবেও কিন্তু রিভিশন সিরিজ এবং তার সাথে সাথে রেন মার্টিন সিরিজগুলো নিয়ে আসছি। এবং এই রিভিশন সিরিজ এবং রেন মার্টিনের সিরিজের মাধ্যমে আলটিমেটলি কিন্তু স্টুডেন্টদেরকে একবার রিভিশন করানো হচ্ছে, এবং তার সাথে সাথে যদি আমার মনে হয় যে কোনো চ্যাপ্টারে শর্টকাট টেকনিক তোদের এই মুহূর্তে বলা দরকার, সেগুলো কিন্তু আমি বলে দিচ্ছি। এবার ক্লাস 11-এ যে চিন্তাটা আমার ছিল না, সেই চিন্তাটা কিন্তু আমার মনে এখন বাসা বাঁধছে। কিরকম? ক্লাস 11-এ যেহেতু স্কুল কোশ্চেন করতো, এবং সোজা কথা বলতে গেলে আমাকে কাঠগড়ায় দাঁড়ানোর মতন কোনো পরিস্থিতি ছিল না যে ভাই ডিফারেন্ট স্কুলের ডিফারেন্ট কোশ্চেন করেছে, সেই ডিফারেন্ট স্কুলের কোশ্চেন হয়তো কমন পড়লো। যদিও আমার ক্লাস 11-এ 80 থেকে 90% স্কুলের কোশ্চেন কমন পড়ে গেছিল, 10% স্কুলের হয়তো কিছু কিছু কোশ্চেন কমন পড়েনি আমার করানোর থেকে, বাট আমার কাঠগড়ায় দাঁড়াতে কিন্তু হয়নি। আমি চাই না এইবারও কাঠগড়ায় দাঁড়াতে। তাই জন্য রুদ্রান 1.0 ব্যাচে 3rd সেমিস্টারে আমি নিজের 100% পরিশ্রম দেওয়ার চেষ্টা করেছি। আমি জানি না যে কতজন স্টুডেন্টরা আছিস যারা আমার এই এফোর্টে স্যাটিসফাইড। আমি সত্যি কথা বলতে আমি জানি না, কমেন্ট সেকশনে বলবি, আমি শুনবো সেখানে। কিন্তু আমি সত্যি জানি না যে কতজন তোরা ইন্টারেস্টেড বা কতজন তোরা স্যাটিসফাইড অ্যাকচুয়ালি হয়েছিস আমার এই কোর্সের মাধ্যমে, আমার এই রুদ্রান 1.0 কোর্সের মাধ্যমে। কিন্তু এখানে আমি আমার এফোর্টটাকে আরো ডবল করে দিয়ে দিয়েছি। সিলেবাস তো শেষ আমাদের হয়ে গেছে, এবার কিন্তু ইউটিউবে আমাদের আরেকটা লেভেলের প্রিপারেশন শুরু হবে। আমি প্রতিটা স্টুডেন্টকে রিকোয়েস্ট করছি যে যেরকম ভাবে তোরা নিজেদের কেরিয়ার করার কথা ভাবছিস, যে না আমি ম্যাথামেটিক্সে অয়ন স্যারের কাছে পড়ি, আমি অয়ন স্যারের কাছে ম্যাথামেটিক্স পড়ে আমি খুব ভালো নাম্বার স্কোর করব, কেউ আমায় আটকাতে পারবে না, সেভাবে ব্যাক অফ দ্য মাইন্ডে এটাও মাথায় রাখিস প্লিজ যে আমরা অয়ন স্যারকে কাঠগড়ায় দাঁড়াতে দেব না। কেননা স্যার আমাদের জন্য পরিশ্রম করেছে, স্যারের পুরো টিম আমাদের জন্য পরিশ্রম করেছে। তো এই পরীক্ষাটা আমাদের নিজেদের কেরিয়ারের সাথে সাথে এটা স্যারের জন্য। আমি চাই এটা তোরা ভাবিস প্লিজ, আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি। কারণ তোদের এই পরিশ্রমটা, তোদের এই ভালো পরীক্ষা দেওয়াটা কিন্তু আমার মোরালটা মারাত্মক লেভেলে বুস্ট করবে যে আমিও পারি। এত বছর এতদিন গ্র্যাজুয়েশনের স্টুডেন্ট পড়িয়েছি, প্রায় 20,000 গ্র্যাজুয়েশনের স্টুডেন্ট পড়িয়ে ফেলেছি, ইউনিভার্সিটি ডিফারেন্ট ইউনিভার্সিটির টপার আমাদের এখান থেকে বেরিয়েছে। ওই দিকে আমি নিজেকে সাকসেসফুল বলে মনে করি। সত্যি কথা বলতে আমি নিজেকে সাকসেসফুল কোনোদিন বলি না, কিন্তু গ্র্যাজুয়েশন সেক্টরে আমি সত্যি একজন সাকসেসফুল মানুষ। আমি একজন সাকসেসফুল ম্যাথামেটিক্স টিচার, আমি একজন সাকসেসফুল এডটেক কোম্পানির ওনার গ্র্যাজুয়েশন ডিপার্টমেন্টে।
সেই জিনিসটা আমি 11-12 করতে চাইছি, আমাকে তোরা কাট করে দাঁড় করাস না। যেই কথাগুলো বলছি, যেই জিনিসগুলো তোদের জন্য করার চেষ্টা করছি আমি, সেই জিনিসগুলোতে পার্টিসিপেট কর এবং দেখিয়ে দে যে হ্যাঁ, অয়ন স্যারের কাছে ম্যাথামেটিক্স পড়ে আমরা ভালো রেজাল্ট করতে পারি। যে বিশ্বাসটা তোরা নিয়ে আমার কাছে ঢুকেছিস, যে বিশ্বাসটা তোরা চাইছিস যে না এই বিশ্বাসটা আমরা বজায় রাখবো, আমরা 4th সেমিস্টারেও গিয়ে ফাটিয়ে দেবো ম্যাথামেটিক্সে, তার জন্য 3rd সেমিস্টারে ফাটিয়ে এক্সাম দিতে হবে। এতগুলো এক্সাম দিচ্ছিস, এতগুলো এক্সাম অ্যাপের মধ্যে দিয়েছিস, এত রকম ভাবে আমি তোদেরকে পড়িয়েছি, আমি চাই না রে ফেল করতে, আমি এভাবে হেরে যেতে চাই না। আমার রিকোয়েস্ট, তোরা পড়াশোনা করা আবার শুরু কর, এটা আমার একদম বিনীত রিকোয়েস্ট। কারণ তোদের ওপর ডিপেন্ড করছে যে আমি কতটা ভালো পারফর্ম করতে পারলাম। আমি প্রচুর পরিশ্রম করলাম, কিন্তু তোরা আলটিমেটলি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারলি না, বা তোরা পরীক্ষায় পিছিয়ে পড়লি, বা তোরা ভুলে গেলি আমার এফোর্ট, আমার সমস্ত কিছু, আমার সমস্ত পরিশ্রম, তাহলে আমি অচিরেই হেরে যাব, সেটা আমি চাই না। তো কমেন্ট সেকশনে জানা যে কে কে আমার সাথে লড়তে রাজি আছিস, কারণ সিলেবাস আমাদের 20 তারিখের মধ্যে শেষ, এরপরে খালি লড়াই হবে, এবং এই লড়াইটা অ্যাপের সাথে সাথে কিন্তু ইউটিউবেও হবে, অবশ্যই লড়াইটা হবে। তো যাই হোক, আজকে ক্লাসটা লড়াইয়ের না, আজকে আমরা যেটা প্রমিস করেছিলাম যে প্রশ্নমালার 1.0 এর আমরা শুক্রবার দিন করে ডিফারেন্ট চ্যাপ্টারের ক্লাস নিয়ে আসবো, তারই একটা আজকে ক্লাস, আজকে ফাংশনের ক্লাস, এবং রিলেশনের ক্লাসটা আমি অলরেডি করে দিয়েছি। তো আজকে ফাংশনের ক্লাসে কি আছে বাবু তোদের জন্য? আজকে ফাংশনের ক্লাসে আমরা টপিকগুলো নিয়ে এসেছি যে ফাংশন কি, কাকে ফাংশন বলা হয়, ফাংশনের ক্ষেত্র ও প্রসার মানে ডোমেন অ্যান্ড রেঞ্জ অফ আ ফাংশন। নেক্সট হচ্ছে অপেক্ষকের প্রকারভেদ, যে কত রকমের ফাংশন আছে তোরা অলরেডি খুব ভালো করে জানিস, ইনজেক্টিভ, বাইজেক্টিভ, সাবজেক্টিভ, ঠিক আছে? ওকে, এই সম্বন্ধে আমি কথাবার্তা বলবো, চিন্তা করিস না। যেহেতু রেন মার্টিনের ক্লাস, মানে আমি ধরে নিচ্ছি তোরা অলরেডি জানিস হোয়াট ইজ ফাংশন, এবং ফাংশনের প্রকারভেদও তোরা পুরোপুরি জানিস, ঠিক আছে? এবং অপেক্ষকের সমতা মানে কখন দুটো ফাংশনকে আমি ইকুয়াল বলতে পারি, সমান বলতে পারি, এবং তার রিলেটেড প্রবলেম, অবশ্যই ইম্পর্টেন্ট কোশ্চেন তো আছেই। রেন মার্টিনের কোশ্চেন মানে কিন্তু সেটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এই নিয়ে কোনো সন্দেহ নেই বাবু। তো চল আজকে শুরু করি ক্লাসটা পুরোপুরি, এবং খুব ইম্পর্টেন্ট ক্লাস, এটা বারবার করে বলছি, ওকে? আচ্ছা, কাকে বলা হয় ফাংশন? ভালো করে শুনবি জিনিসটা। ফাংশন মানে হচ্ছে, ফাংশন বা অপেক্ষক মানে হচ্ছে একটা রিলেশন। ফাংশন মানে কিছুই না, একটা রিলেশন, একটা স্পেশাল টাইপের রিলেশনকে ফাংশন বলে। কি বললাম? একটা স্পেশাল টাইপের রিলেশনকে ফাংশন বলা হয়। একটা রিলেশন যদি পার্টিকুলার কিছু কন্ডিশন স্যাটিসফাই করে, তাহলে সেই রিলেশনটাকে বলা হয় ফাংশন। আমি একটু কুইকলি বলে দিই যে কখন একটা রিলেশনকে আমি ফাংশন বলবো। যদি এ আর বি একটা, যদি এ আর বি দুখানা সেট হয়, যদি এ আর বি দুখানা সেট হয়, তাহলে এই আর যদি এ থেকে বি তে একটা রিলেশন হয়, আর যদি এ এবং বি এর মধ্যে একটা রিলেশন হয়, তাহলে কখন আমি এই রিলেশনটাকে ফাংশন বলবো? একটা এক্সাম্পল দিয়ে বোঝা যাক। এ সেটের মধ্যে ধরে নে যে 1 2 3 আছে, আর বি সেটের মধ্যে ধরে নে যে এ বি সি আছে, তাহলে আমি আর একটা রিলেশন নিচ্ছি, আর যেহেতু এ ক্রস বি এর একটা সাবসেট, তো আমি আর একটা রিলেশন নিচ্ছি কি 1 এ 2 এ আর 3 বি, 1 এ 2 এ 3 বি। এবার এই রিলেশনটার স্পেশালিটি কি? এই রিলেশনে এই যে প্রথম সেটটা আছে, প্রথম সেটটা এ, তার সমস্ত এলিমেন্ট গুলো ইনভলভ আছে। এই রিলেশনটার মধ্যে এ সেটের সমস্ত এলিমেন্ট গুলো ইনভলভ আছে। তাহলে একটা রিলেশনকে যদি ফাংশন হতে হয়, তাহলে সেই রিলেশনের যে প্রথম সেটটা আছে, প্রথম সেটের সমস্ত এলিমেন্টকে সেই রিলেশনে ইনভলভ হতে হবে। যদি একটা এলিমেন্ট সেই রিলেশনে ইনভলভ না থাকে, সমস্ত এলিমেন্টগুলোর মধ্যে যদি একটা এলিমেন্টকে দেখিস যে সেই রিলেশনের মধ্যে ইনভলভ নেই, তাহলে কিন্তু আমি সেই রিলেশনটাকে ফাংশন বলতে পারবো না। তাহলে এক নম্বর কন্ডিশনটা কি? যে এ সেটের সবাইকে সমস্ত এলিমেন্টকে সেই রিলেশনে প্রেজেন্ট থাকতে জলদি বল হবে। তাহলে এখানে সবাই প্রেজেন্ট আছে, তাহলে ফার্স্ট কন্ডিশনটা স্যাটিসফাই করে গেছে। নেক্সট কন্ডিশনটা কি? নেক্সট কন্ডিশনটা হচ্ছে যে এ সেটের প্রত্যেকটা এলিমেন্টের ক্যারেক্টার ভালো হবে। মানে এ সেটের যে এলিমেন্ট গুলো, মানে সমস্ত এলিমেন্টই ইনভলভ আছে এখানে, এ সেটের একটা এলিমেন্টের বি সেটের কিন্তু একজনের সাথেই রিলেশন থাকবে। যেমন এখানে এ সেটের 1 এর বি সেটের কিন্তু এ এর সাথে রিলেশন আছে, এ সেটের 1 এর বি সেটের এ এবং বি সেটের অন্য কেউ এর সাথে কিন্তু রিলেশন নেই। এ সেটের 1 এর একমাত্র বি সেটের এর সাথে রিলেশনটা আছে।
এ সেটের 2 এর বি সেটের এ এর সাথে রিলেশন আছে, এ সেটের 3 এর বি সেটের বি এর সাথে রিলেশন আছে। তাহলে এ সেটের সমস্ত এলিমেন্টের কিন্তু বি সেটের কোনো না কোনো একজনের সাথেই রিলেশনটা আছে। এ সেটের 1 বি সেটের একজনের সাথে সম্পর্কটা করেছে এ। যদি এখানে একটা এলিমেন্ট বেশি লিখতাম যে 1, সি, তাহলে এই রিলেশনটা কিন্তু ফাংশন হতো না, কেননা 1 এর বি সেটের দুজনের সাথে রিলেশন আছে, একটা হচ্ছে 1 এর এ এর সাথে রিলেশন আছে, একটা 1 এর সি এর সাথে রিলেশন আছে। তাহলে এই রিলেশনটা কিন্তু কোন অ্যাঙ্গেল দিয়ে ফাংশন নয়। তাহলে এ সেটের 1 এর বি সেটের কিন্তু একজনের সাথেই রিলেশন আছে। সেমভাবে 2 এরও কিন্তু বি সেটের একজনের সাথে রিলেশন আছে। 2 এর কিন্তু এ ছাড়া আর কারোর সাথে কোনো রিলেশন নেই। এ সেটের 3 এর কিন্তু বি সেটের একজনের সাথে রিলেশন আছে। তাহলে এই ধরনের রিলেশনকে বলা হয় ফাংশন। কি বললাম? ফার্স্ট কন্ডিশনটা হচ্ছে প্রথম সেটের সমস্ত এলিমেন্টকে ইনভলভ থাকতে হবে সেই রিলেশনটাতে, এন্ড সেকেন্ড হচ্ছে প্রথম সেটের সমস্ত এলিমেন্টের দ্বিতীয় সেটের সেকেন্ড সেটের একজনের সাথে কিন্তু রিলেশন থাকবে। যদি এখানে একটা এলিমেন্ট এক্সট্রা লিখতাম 3, সি, তাহলে আমি কিন্তু এটাকে ফাংশন বলতে পারতাম না, কারণ এ সেটের 3 এর সাথে বি সেটের বি এর ওই সম্পর্ক আছে, আবার বি সেটের সি এর সম্পর্ক আছে। তাহলে এটাকে কিন্তু আমি কোন অ্যাঙ্গেল দিয়েই ফাংশন বলবো না। তাহলে কোন ধরনের রিলেশনকে ফাংশন বলে আই থিঙ্ক তোরা পুরোপুরি বুঝতে পেরে গেছিস। এবার এই ফাংশনের ক্ষেত্রে কিন্তু রিলেশনে যেরকম আমি প্রথম সেট সেকেন্ড সেট বলি, ফাংশনে কিন্তু প্রথম সেট সেকেন্ড সেট হয় না। ফাংশন কে আমি এফ দিয়ে প্রথমত সম্বোধন করছি, ফাংশনকে আমি এফ দিয়ে প্রথমত সম্বোধন করছি। যখনই একটা রিলেশন ফাংশন হয়ে যায়, যখন একটা রিলেশন ফাংশন হয়ে যায়, সেই রিলেশনটাকে আমি এফ দিয়ে সম্বোধন করি। এবং রিলেশনে যে প্রথম সেটটা, সেই প্রথম সেটটাকে বলা হয় ফাংশনের ডোমেন, মানে ক্ষেত্র। এটাকে ক্ষেত্র বলে অথবা এটাকে ডোমেন বলে। আর সেকেন্ড যে সেটটা আছে, সেই সেটটাকে বলা হয় ফাংশনটার, জলদি বলো, কোডোমেন বা উপক্ষেত্র। কি বললাম? কোডোমেন বা জলদি বলো উপক্ষেত্র। তখন আমরা লিখি জিনিসটাকে এভাবে, এফ সাচ দ্যাট সিম্বল দিয়ে এ অ্যারো দিয়ে বি। তাহলে তখন এই জিনিসটাকে মুখে বলা হয় যে এফ হলো এ থেকে বি এর উপরে একটা ফাংশন, মানে এফ হলো এ থেকে বি তে একটা ফাংশন। এফ সাচ দ্যাট সিম্বল দিয়ে এ অ্যারো বি লেখা আছে, মানে এফ হচ্ছে এ এবং বি এর মধ্যে একটা রিলেশন। এই রিলেশনটাকে আর এভাবে বলা হয় না যে এফ হচ্ছে এ এবং বি এর মধ্যে একটা রিলেশন, এটাকে বলা হয় যে এফটা হচ্ছে এ থেকে বি তে একটা ফাংশন। তাহলে প্রথম সেট যেটা আছে তাকে বলা হয় ফাংশনের ডোমেন বা ক্ষেত্র, আর সেকেন্ড সেটটাকে বলা হয় ফাংশনের কোডোমেন বা উপক্ষেত্র। এবার এই উপক্ষেত্র, যদি এটা আমাদের ক্ষেত্র হয়, যদি এটা আমাদের ডোমেন হয়, এটা যদি আমাদের কোডোমেন হয়, মানে উপক্ষেত্র হয়, এফ হচ্ছে এ থেকে বি তে একটা ফাংশন। এবার এই যে উপক্ষেত্রটা আছে, এই উপক্ষেত্রের মধ্যে আরেকটা সেট আছে, ভালো করে শুন জিনিসটা, অবজার্ভ করুন জিনিসটা, আর হচ্ছে একটা ফাংশন। এবার এই ফাংশনটার মধ্যে সেকেন্ড সেটের কজন ইনভলভ আছে? সেকেন্ড সেটের, প্রথম সেটের তো সবাইকে ইনভলভ থাকতেই হবে, সেকেন্ড সেটের কজন ইনভলভ আছে? সেকেন্ড সেটের খালি কিন্তু এ বি সি এর মধ্যে এ এবং বি ইনভলভ আছে, সি কিন্তু এই ফাংশন ইনভলভ নেই। তাহলে এ বি সি এর মধ্যে, এ বি সি এর মধ্যে খালি এ আর বি কিন্তু ইনভলভ আছে। তাহলে কোডোমেনের মধ্যে 3টে এলিমেন্ট ছিল, কিন্তু এই যে ফাংশনটা আছে, এই ফাংশনে কোডোমেনের কিন্তু সবাই ইনভলভ নেই, কোডোমেনের কিন্তু খালি দুজনে ইনভলভ আছে। তাহলে এই দুটো এলিমেন্টকে নিয়ে, খালি এই দুটো এলিমেন্টকে নিয়ে যেই সেটটা তৈরি হবে তাকে বলা হবে ওই ফাংশনটার রেঞ্জ। কি বললাম? রেঞ্জ। কার? এফ ফাংশনের। এবং এই রেঞ্জটাকে বলা হয় বাংলায় প্রসার। কি বললাম? রেঞ্জটাকে বাংলায় বলা হয়, জলদি বলো, প্রসার। তাহলে রেঞ্জ কি? রেঞ্জ মানে কিছুই না, রেঞ্জটা ভালো করে বুঝতে হবে। ডোমেন মানে তো বুঝতে পেরে গেলি, ক্ষেত্র মানে প্রথম যে সেটটা আছে তাকে ডোমেন বলা হয়, আর কোডোমেন মানে বুঝতে পেরে গেলি সেকেন্ড সেটটাকে বলে কোডোমেন। এবার এই কোডোমেনের ভেতরে, কোডোমেনের যেই যেই এলিমেন্ট গুলো ওই ফাংশনের মধ্যে ইনভলভ আছে তাদেরকে নিয়ে যে সেটটা তৈরি হয় তাকে বলা হচ্ছে রেঞ্জ। এবার অদ্ভুত জিনিস, এই এই 1, এ আছে, তো এই এ কে বলা হয় ইমেজ অফ 1। কি বললাম? ইমেজ অফ 1। যেহেতু 1 এর সাথে এর সম্পর্ক আছে, তো এ কে বলা হয় ইমেজ অফ 1, আর 1 কে বলা হয় প্রি ইমেজ অফ এ। কি বললাম? প্রি ইমেজ অফ এ। সেম ভাবে এখানে এ কে বলা হবে ইমেজ অফ 2, এখানে এ কে বলা হবে ইমেজ অফ 2, আর 2 কে বলা হবে প্রি ইমেজ অফ এ। কি বললাম? প্রি ইমেজ অফ এ।
এখানে বি কে বলা হবে ইমেজ অফ 3, আর 3 কে বলা হবে প্রি ইমেজ, কি বললাম, প্রি ইমেজ অফ, জলদি বলো, বি। ঠিক আছে, তাহলে সেকেন্ড এলিমেন্টটাকে বলা হবে প্রথম এলিমেন্টের ইমেজ, আর প্রথম এলিমেন্টটাকে বলা হবে সেকেন্ড এলিমেন্টের প্রি ইমেজ। এটা নিয়ে তোরা পুরোপুরি পরিষ্কার? ঠিক আছে, ওকে, ভেরি গুড। এবার তোরা এগুলো জানিস, এই যেখানে আমি এটাকে ইমেজ অফ 1 লিখেছি, এই ইমেজ অফ 1টাকে আমি এফ ব্র্যাকেটে 1 লিখতে পারি। তাহলে এফ ব্র্যাকেটে 1 ইকুয়ালস টু এ। তাহলে ইমেজ অফ 1, ম্যাথামেটিশিয়ানস আর লেজি পিপল, ইমেজ অফ 1 এতটা লেখার তাদের সময় নেই। তাহলে ইমেজ অফ 1 কেও লিখবে, যেহেতু ফাংশনটার নাম হচ্ছে এফ, তো এই ইমেজ অফ 1টা কেও লিখবে এফ ব্র্যাকেটে 1, এটাকে এফ অফ 1 বলে। তাহলে এফ ব্র্যাকেটে 1 মানে ইমেজ অফ 1, আর 1 এর ইমেজটা কি জলদি বলো, ফার্স্ট রেসপন্স করো, এ। আচ্ছা 3, বি আছে, বি মানে কি জলদি বল, ইমেজ অফ 3, এই ইমেজ অফ 3টাকে লেখা হয় এফ অফ 3। তাহলে আমাদের ইমেজ সেটটা কি নিয়ে তৈরি হবে, আমাদের ইমেজ সেট বা যে প্রসারটা আছে, প্রসারটা তৈরি হবে এরকম এফএক্স নিয়ে, যেখানে এক্সটা আছে কোথায়, এক্সটা আছে তোমার ডোমেনে। তাহলে ডোমেনের যে এলিমেন্ট গুলো আছে তার যে ইমেজ গুলো আছে, ডোমেনের যে এলিমেন্ট গুলো আছে তার যে ইমেজ গুলো আছে, সেই ইমেজ গুলো নিয়ে যে সেটটা তৈরি হয় তাকেই বলা হচ্ছে রেঞ্জ। ডোমেনে যে এলিমেন্ট গুলো আছে, ডোমেনের এলিমেন্ট গুলোর ইমেজ গুলো নিয়ে, 1 এর ইমেজ এ, এই ছবিটা ভালো করে দেখ, 1 এর ইমেজটা এ, 2 এর ইমেজটা এ, 3 এর ইমেজটা বি। তাহলে ডোমেনে যে এলিমেন্ট গুলো আছে তাদের ইমেজ গুলো নিয়ে যে সেটটা তৈরি হয় তাকেই বলা হচ্ছে ইমেজ সেট। ভেরি গুড, খুব ভালো কথা, কংগ্রাচুলেশনস। তাহলে ক্ষেত্র, প্রসার, পাল্লা সমস্ত কিন্তু আমি বলে দিয়েছি, এখানে চিন্তা করার দরকার নেই। এবং এবার খালি অঙ্ক করার পালা। ডোমেন মানে পুরোপুরি বলে দিয়েছি, কোডোমেন মানে পুরোপুরি বলে দিয়েছি, রেঞ্জ মানেও পুরোপুরি বলে দিয়েছি। আমি আরেকবার ছোট্ট করে বলে দিই, বারবার করে বলছি, কোনটাকে ডোমেন বলে আলাদা করে বলার কিছু নেই, ঠিক আছে, সমস্যা নেই। তাহলে ডোমেন মানে কি, বারবার করে বলছি, ভালো করে শুনো। এফ অফ এফ যদি একটা ফাংশন হয় এ থেকে বিতে, তাহলে প্রথম যে সেটটা আছে, প্রথম সেটটাকে বলা হয় ডোমেন, আর সেকেন্ড যে সেটটা বলা আছে এটাকে বলা হয় কোডোমেন। এবার এই এফ এক্স, এই যে এফ এক্স আছে, এফ এর ভেতরে যে এক্স গুলো আছে, এই এক্স গুলো থাকে কোথায় জানিস, এই এফ এর ভেতরে যে এক্স গুলো আছে, এই এক্স গুলো থাকে হচ্ছে তোমার ডোমেনে। তাহলে এই এফ যে ফাংশনটা আছে তার ভেতরে যে আমি এক্স এর ভ্যালুগুলো বসাই, সেই ভ্যালুগুলো আমি কোথা থেকে নিয়ে বসাই, সেই ভ্যালুগুলো কিন্তু আমি ডোমেন থেকে নিয়ে বসাই, সেই ভ্যালুগুলো ডোমেন থেকে নিয়ে বসানো হয়। তাহলে এফ এক্স ইকুয়ালস টু, তুই যদি ওয়াই দেখিস, তাহলে এক্স গুলো হচ্ছে কার এলিমেন্ট, এক্স গুলো হচ্ছে ডোমেনের এলিমেন্ট, আর এই যে ওয়াই আছে, এই ওয়াই গুলো কার এলিমেন্ট, ওয়াই গুলো হচ্ছে রেঞ্জ সেটের এলিমেন্ট। কি বললাম, রেঞ্জ সেটের এলিমেন্ট। তাহলে এফ এক্স এর মধ্যে, এফ যদি কোনো ফাংশন হয়, এফ এর ভেতরে যে এক্সটা আছে, মানে যে এক্স এর ভ্যালুগুলো বসাবো, সেই ভ্যালুগুলোকে নিয়ে যে সেটটা তৈরি হয় তাকে বলা হয় ডোমেন। মানে এফ এর ভেতরে যে এক্স গুলো থাকে তারা আলটিমেটলি থাকবে কোথায়, ডোমেনে থাকবে। আর এই এক্স এর ভ্যালুগুলো বসিয়ে যে আমি ভ্যালুগুলো পাই, এই যে ওয়াই এর ভ্যালুগুলো পাই, সেগুলো থাকে কোথায় বাবু, জলদি বলো, সেগুলো থাকে তোমার হচ্ছে রেঞ্জ সেটে। ওই ওয়াই এর ভ্যালুগুলো দিয়ে কিন্তু রেঞ্জ সেটটা তৈরি হয়। যাই, সেটা আলাদা ব্যাপার। চলো, একদম সময় নষ্ট না করে চলে আসছি আমি কিন্তু রেন মার্টিনের পেজ নাম্বার 433 এর কোশ্চেনে। কি বলছে ভালো করে দেখ, এফ এক্সটা বলে দিয়েছে হচ্ছে 1/1 মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, ভেরি গুড। যেখানে এক্স বাস্তব আর এক্স এর মানটা বলেছে প্লাস মাইনাস 1 হবে না। স্বাভাবিক, এক্স এর মানটা প্লাস মাইনাস 1 হবে না, কেন, তার কারণটা হচ্ছে এক্স এর জায়গায় আমি যদি 1 বসাই তাহলে 1 মাইনাস 1 মানে 0, এক্স এর জায়গায় আমি যদি -1 বসাই তাহলে 1 - 1 মানে 0। তাহলে নিচে যদি 0 হয়ে যায় তাহলে তো গল্প হয়ে যাবে। আরে বাবা, 1/0 যদি হয়, 1/0 মানে তো আলটিমেটলি কি, আনডিফাইন্ড, মানে অসংজ্ঞাত। তাহলে নিচে যাতে 0 না হয় সেই দিকে আমাদের খেয়াল রাখতে হবে। তাহলে এক্স এর জায়গায় আমি যদি 1 বসাই, 1 - 1 মানে 0 হয়ে যাচ্ছে, আর এক্স এর জায়গায় আমি যদি -1 বসাই তাহলে 1 - 1 মানে 0 হয়ে যাচ্ছে। এবার ভালো করে শুনবি আমি কি বলার চেষ্টা করছি। এবার আমাকে কি বের করতে বলেছে বাবু, জলদি বলো, আমাকে বের করতে বলেছে বিস্তার নির্ণয় করো, মানে প্রসার নির্ণয় করো, মানে তোকে রেঞ্জ বের করতে বলেছে। একদম সিম্পল জিনিস, আমাকে এখানে রেঞ্জ বের করতে বলা হয়েছে। এবার এই রেঞ্জটা আমি বের করব কিভাবে, এটা হচ্ছে একটা আলাদা চ্যালেঞ্জ। রেঞ্জটা আমি এখানে বের করব কিভাবে, ভালো করে দেখার চেষ্টা কর। এখানে একটা অদ্ভুত জিনিস কিন্তু সংঘটিত হচ্ছে। দেখ, এর মানটা কোনোদিন 0 হবে না,
কেননা এখানে তুই এক্স এর জায়গায় যা খুশি তাই মান বসিয়ে নে, তুই এখানে এক্স এর জায়গায় যা খুশি তাই মান বসিয়ে নে, এফ এক্স এর মান কোনোদিন জিরো হবে না। এবার এই যে রেঞ্জ বা যে প্রসারটা আছে, রেঞ্জ বা প্রসারটা কার ভ্যালুগুলো নিয়ে তৈরি হয় বাবু? এফ এক্স এর যে ভ্যালুগুলো আছে সেই এফ এক্স এর ভ্যালুগুলো নিয়েই তো রেঞ্জ তৈরি হয়, তাই না? তাহলে এফ এক্স এর যে ভ্যালুগুলো আছে, যেখানে এক্সটা হচ্ছে ডোমিনের এলিমেন্ট, এফ এক্স এর যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলো নিয়ে যে সেটটা তৈরি হয় তাকে বলা হচ্ছে তোমার, জলদি বলো, রেঞ্জ। পুরোপুরি, এই নিয়ে কোনো সন্দেহ নেই। এবার খুব ভালো করে শুনবি, এফ এক্স এর ভ্যালু কি জিরো হতে পারে? এফ এক্স এর ভ্যালু কি জিরো হতে পারে না? এমন কোন এক্স নেই এখানে পৃথিবীতে যেই এক্সটা বসালে এফ এক্স এর ভ্যালুগুলো জিরো আসছে। এমন কোন এক্সই নেই যেই এক্সটা বসালে এফ এক্স এর ভ্যালুগুলো কি বলো, জলদি বলো, জিরো আসছে। ঠিক আছে, ভেরি গুড, খুব ভালো কথা। তাহলে জিরো তো কোনোদিন হবে না, রেঞ্জের ভেতরে কোনোদিন জিরো আসবে না, কারণ এফ এক্স এর ভেতরে তো জিরো হতে পারছে না। তার মানে অপশন এ আর বি সম্পূর্ণভাবে ভুল। অপশন এ তেও জিরো আছে, অপশন বি তে মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি মানের মধ্যে জিরো আছে। ঠিক আছে, ওকে। তাহলে অপশন সি কারেক্ট হতে পারে, অপশন ডি কারেক্ট হতে পারে। অপশন সিও কোন অ্যাঙ্গেল দিয়ে কারেক্ট না, কেন? কারণ অপশন সি তেও জিরো আছে। এই তো ক্লোজ দিয়েছে মানে তো জিরোটাকে ইনক্লুড করা হয়েছে, তার মানে অপশন ডি ইজ কারেক্ট। পুরোপুরি কোনোটাই নয়, জিরো। তুই নিজে ভাব না, এইটা পুরোপুরি এমসিকিউ কোশ্চেন, একটা বিস্তার বের করতে বলেছে, মানে প্রসার বের করতে বলেছে। প্রসার মানে এফএক্স এর ভ্যালুগুলো দিয়ে ক্ষেত্রে তৈরি হবে সেটা। এবার এফএক্স এর মানটা তো জিরো কোনোদিন হবে না, এক্স এর জায়গায় এমন কোনো মানই নেই যেটা বসালে জিরো আসবে। কি করে সম্ভব? এক্স এর জায়গায় তুই মান বসিয়ে রাখছি, জিরো আসছে, হবেই না কোনোদিন। তাহলে এই তিনটে অপশনেই কিন্তু জিরো ছিল, তার মানে তিনটে অপশনই, এই তিনটেই হচ্ছে এফএক্স এর মানে রেঞ্জের ভ্যালু। তো এই তিনটে অপশনে কিন্তু জিরো আছে, বাট রেঞ্জের ভেতরে তো জিরো রাখতে পারবে না। তাহলে একমাত্র অপশন ডি কোনোটিই নয়, সেটাই হবে। তাহলে এমসিকিউ কোশ্চেন, এমসিকিউ লেভেলের কোশ্চেন, এটা খালি অবজার্ভটা ভালো করে করতে হবে। ঠিক আছে, ওকে, ভেরি গুড, খুব ভালো কথা, কংগ্রাচুলেশনস। ঠিক আছে, ওকে, নেক্সট। এবার চলে আয়, এবার চলে আয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এফ হচ্ছে আর থেকে আরে, এফ এর ডোমেনটাও হচ্ছে তোমার রিয়েল নাম্বারের সেট মানে বাস্তব সংখ্যার সেট, এবং এফ এর কোডোমেনটাও হচ্ছে তোমার রিয়েল নাম্বার সেট মানে বাস্তব সংখ্যার সেট। এবার দেখ কি বলেছে, এফ এক্স ইকুয়ালস টু বলে দিয়েছে বাবু, জলদি বলো, এক্স স্কোয়ার। এফ এক্সটা বলে দিয়েছে আমাদের এক্স স্কোয়ার। এবার বলছে অপেক্ষকটির বৃহত্তম ক্ষেত্র হবে, কি বললাম? অপেক্ষকটির বৃহত্তম ক্ষেত্র কোনটা হবে, কি বললাম? অপেক্ষকটির বৃহত্তম ক্ষেত্র কোনটা হবে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট জায়গা। আমার মনে হচ্ছে যে চারটে অপশনের মধ্যে কোন অপশনটাই বোধহয় কারেক্ট হবে না। একবার দেখে নি জিনিসটা আমি, এফএক্স এর বৃহত্তম ক্ষেত্র জিজ্ঞেস করেছে, কোনো অপশনই মনে হচ্ছে আমাদের কারেক্ট হবে না। বৃহত্তম ক্ষেত্র পসিবল, আচ্ছা সরি, ক্ষেত্র বলেছে, সরি, এক্সট্রিমলি সরি, ক্ষেত্র বলেছে এখানে, মানে ডোমেন, প্রসার বলিনি, এক্সট্রিমলি সরি। তো ক্ষেত্র বলেছে, প্রসার বলিনি, তাহলে অপশনটা কারেক্ট হতে পারে, সমস্যা নেই কোনো। আচ্ছা, এবার বলছে, এবার তুই নিজে ভাব, ডোমেন মানে কি বাবু, জলদি বলো। ডোমেন মানে হচ্ছে এই যে এক্স গুলো আছে, এক্স এর ভ্যালুগুলো দিয়ে তৈরি হওয়া সেট। ডোমেন মানে কি? এই যে এক্স আছে, এক্স এর ভ্যালুগুলো দিয়ে তৈরি হওয়া সেট, এটাকে বলা হয় ডোমেন। এবার তোরা নিজেরা ভাব, আমি এক্স এর জায়গায় কি যা খুশি তাই বসাতে পারবো? হ্যাঁ, তো এক্সটা আমি কোথা থেকে নিচ্ছি বাবু, জলদি বলো। এক্সটা আমি রিয়েল নাম্বার সেট থেকে নিচ্ছি। আমি তো এক্স এর জায়গায় যে কোনো রকমের রিয়েল নাম্বার বসাতে পারি। মানে এক্স এর জায়গায় আমি যদি সংখ্যা রেখাটা আঁকি এখানে, আমি এক্স এর জায়গায় যে কোনো ভ্যালু বসাতে পারি। কি বললাম? যে কোনো ভ্যালু বসাতে পারি। এক্স এর জায়গায় আমি এই বাস্তব সংখ্যার সেটের যে কোনো ভ্যালু বসাতে পারি। আর যে কোনো ভ্যালু বসালে কি আসবে? আলটিমেটলি সেই নাম্বারটা স্কোয়ার হয়ে যাবে। তাহলে বলছে ডোমেন মানে ক্ষেত্র বের করতে। ক্ষেত্র মানে আমি এখানে কোন কোন এক্স এর ভ্যালু বসাতে পারি। আমি এখানে যে কোনো এক্স এর ভ্যালু বসাতে পারি। তাহলে সব থেকে বৃহত্তম ক্ষেত্রটা কি হবে, জলদি বল। সব থেকে বৃহত্তম ক্ষেত্রটা হয়ে যাবে অপশন ডি, মানে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি। তুই যদি একটু ভালো করে খেয়াল করিস, একটা জিনিস একটু অবাক করার মতন, অপশন সিটাও যা, ডিটাও তাই, অপশন এটা না, অপশন বিটাও তাই। অপশন মানে বৃহত্তম ক্ষেত্র তো, হ্যাঁ একদম ঠিক আছে, কোনো সমস্যা নেই। অপশন বি, সি আর ডি, অপশন বি, সি, ডি তিনটেই আলটিমেটলি সেম। অপশন বি, সি আর ডি তিনটেই কিন্তু আলটিমেটলি সেম। ওকে, তাহলে অপশন বিটাও কারেক্ট হতে পারে, অপশন সিটাও কারেক্ট হতে পারে, অপশন ডিটাও কারেক্ট হতে পারে, একই জিনিস। বাবু এখানে কি বলেছে? এখানে বলেছে হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে জিরোর আগে অবধি,
জিরো থেকে প্লাস ইনফিনিটি অব্দি। বাবু এটা মানেই তো মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি। তাহলে বিতেও বলেছে এটা মানে কি মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি, সিতেও বলেছে একই জিনিস মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি, আর ডিতেও বলেছে একই জিনিস মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি। মানে পুরো রিয়েল নাম্বার সেটটাই হতে পারে। আমার তো মনে হচ্ছে যে অপেক্ষকটির বৃহত্তম ক্ষেত্র কোনটা হবে না সেটা বোধহয় জিজ্ঞেস করেছে। ওকে, তাহলে না বললে অপশনে কারেক্ট হয়ে যেত, বাট বৃহত্তম ক্ষেত্র কোনটা হবে এখানে জিজ্ঞেস করেছে। তাহলে বি সি ডি তিনটের মধ্যে যে কোনো একটা কারেক্ট হতে পারে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। এবার চলে নেক্সট অঙ্কটায়, ঠিক আছে? এবার আসছি ইকুয়ালিটি অফ ফাংশনে। তাহলে ফাংশনের ডোমেন আর রেঞ্জ নিয়ে মোটামুটি তোরা বুঝতে পারলি যে অঙ্কটা কিভাবে করলাম। এবার আসছি ইকুয়ালিটি অফ টু ফাংশন। কখন আমরা দুটো ফাংশনকে ইকুয়াল বলতে পারবো? এফ যদি একটা এ থেকে বি তে ফাংশন হয় আর জি একটা ফাংশন, এই এফ আর জি দুটো ফাংশনকে ইকুয়াল হতে গেলে এফ এর ডোমেন আর কোডোমেন আর এই জি এর ডোমেন আর কোডোমেনটাকে সমান হতে হবে। মানে এফ এর যে ডোমেনটা আছে আর জি এর যে ডোমেনটা আছে তারা সমান হবে, এফ এর ডোমেন আর জি এর ডোমেনটা সমান হবে, এবং এফ এর কোডোমেন জি এর কোডোমেনটা সমান হবে। তাহলে দুটো ফাংশনকে ইকুয়াল হতে গেলে এফ এর ডোমেন জি এর ডোমেন সমান হবে, এফ এর কোডোমেন আর জি এর কোডোমেনটা সমান হবে, এবং তার সাথে সাথে এই এফ ফাংশনের যে সংজ্ঞাটা আর জি ফাংশনের যে সংজ্ঞাটা সেটা সমান হতে হবে। মানে এফ এর ভেতরে এক্স বসালে যে ফাংশনটা বা অ্যান্সারটা আসে, জি এর ভেতরে এক্স বসালে সেই একই অ্যান্সার আসতে হবে। মানে এফ এক্সটা যদি 1/1 প্লাস এক্স স্কোয়ার হয় আর এফ আর জি ফাংশনে যদি সমান হয়, তাহলে জি এক্সটাও কিন্তু 1/1 প্লাস এক্স স্কোয়ার হবে। মানে এটা হচ্ছে এফ এক্স এর সংজ্ঞা, এফ এক্স এর ডেফিনেশন, এটা হচ্ছে জি এক্স এর সংজ্ঞা, জি এক্স এর ডেফিনেশন। তাহলে দুটো ফাংশন ইকুয়াল হলেও তো সংজ্ঞাটা সেম হবে। তাহলে এফ এর ডোমেন জি এর ডোমেন সেম, এফ এর কোডোমেন জি এর কোডোমেন সেম, এবং এফ আর জি এর সংজ্ঞাটা পুরোপুরি ভাবে সেম। ঠিক আছে, ভেরি গুড, খুব ভালো কথা, কংগ্রাচুলেশন। ঠিক আছে, তাহলে আমি ইকুয়ালিটি অফ ফাংশন কিন্তু পুরোপুরি বুঝিয়ে দিলাম, চিন্তা করার দরকার নেই। এবার চলে আয় এই কোশ্চেনটায়, দেখা যাক কি বলেছে কোশ্চেনটায়। মনে করো এফটা হচ্ছে একটা ফাংশন, ফাংশনটা অন্যভাবে লিখে দিয়েছে। ফাংশনটার ভেতরে 0,-1 আছে, 1,2 আছে, -1,-4 আছে, 2,5 আছে, আর -2,-7 আছে। মানে আমি যদি সোজাভাবে বলার চেষ্টা করি, তাহলে এই প্রথম এলিমেন্টটা থেকে বোঝা যাচ্ছে যে 0-র ইমেজটা হচ্ছে -1, 1-এর ইমেজ 2, মানে f অফ 1টা হচ্ছে তোমার 2, -1-এর ইমেজ -4, মানে f -1টা হচ্ছে -4, 2-এর ইমেজ 5, মানে f2 হচ্ছে তোমার 5, -2-এর ইমেজ -7, মানে f -2 হচ্ছে তোমার -7। ঠিক আছে, ওকে। তাহলে এই যে আমাদের 1টা 2টো 3টে 4টে 5টা 6টা যে আমাদের এখানে কি বললাম, সরি 1 2 3 4 5, এই 5টা যে আমাদের ফাংশনটার মধ্যে এলিমেন্ট আছে, 5টা এলিমেন্ট থেকে বুঝতে পারছি যে 0-র ইমেজটা -1, 1-এর ইমেজটা 2, -1-এর ইমেজটা -4, 2-এর ইমেজটা 5, আর -2-এর ইমেজটা -7। এবার বলছে যদি অপেক্ষকের ডেফিনেশনটা হয়, যদি অপেক্ষকের ডেফিনেশনটা হয় fx ইকুয়ালস টু ax প্লাস b, fxটা যদি ax প্লাস b হয়, fxটা যদি ax প্লাস b হয়, তাহলে a আর b এর মান বের করতে বলেছে। যেহেতু আমি এখানে দুটো মানে কন্ডিশন জানি যে আমি যদি x এর জায়গায় 0 বসিয়ে দিই তাহলে fxটা কিন্তু হচ্ছে -1, তাহলে আমি যদি এই যে সংজ্ঞাটা আছে আমি যদি এখানে x এর জায়গায় 0 বসাই বাঁ দিকে, ডান দিকেও x এর জায়গায় 0 বসাতে হবে। ঠিক আছে, তাহলে বাঁ দিকে x এর জায়গায় 0 বসালে ডান দিকে আমাদের x এর জায়গায় 0 বসাতে হবে। এবার আমি যদি বাঁ দিকে x এর জায়গায় 0 বসাই তাহলে f0 মানে কি -1, তো -1 বসিয়ে দিয়েছি এখানে। ডান দিকে a × 0 মানে 0 বাদ দেয়, তাহলে b এর মানটা -1 হয়ে গেল, b এর মানটা সম্পূর্ণভাবে -1 হয়ে গেল। এবার a আর b এর মান বের করতে বলেছে, মানে প্রথম মানটা a এর মান, সেকেন্ড মানটা b এর মান। একমাত্র অপশন বি তেই সেকেন্ডটা -1 আছে, আমার তো এখানে b এর মানটা -1 বেরিয়ে গেছে, আর একমাত্র b এর মানটা -1 অপশন বি তে আছে, মানে অপশন বিটাই কারেক্ট। মানে আমাকে a বের করার দরকারই পড়লো না, আমার a বের করার দরকারই পড়লো না, পুরোপুরি ভাবে আমি কিন্তু এখানে অপশন কোনটা কারেক্ট হবে সেটা বুঝতে পেরে গেলাম। এবার যদি তোর এর মান বের করতে ইচ্ছা করে তুই করতেই পারিস, কোনো সমস্যা নেই। কি করে করবি তুই জিনিসটা,
এক্স এর জায়গায় 0 না বসিয়ে এবার তুই 1 বসিয়ে দে। যেই মুহূর্তে আমি এক্স এর জায়গায় 1 বসাবো, বাঁ দিকে এক্স এর জায়গায় 1 বসালাম, তাহলে ডান দিকেও এক্স এর জায়গায় 1 বসাতে হবে। আচ্ছা f1 মানে কি জলদি বল 2, আর a প্লাস b মানে কি জলদি বল ভাই -1। এবার তাহলে এর মানটা -1 যদি বাঁ দিকে চলে যায়, তাহলে 2 + 1 মানে a এর মানটা 3 হয়ে গেল। তাহলে a এর মানটা 3 হয়ে গেল, b এর মানটা -1 হলো, মানে অপশন বি ইজ কারেক্ট। আমি আগেই বলেছিলাম। তাহলে একদম ইজি একটা অঙ্ক, চিন্তা করার দরকার নেই, খুবই ইজি কিন্তু একটা অঙ্ক নিয়ে আমি কথাবার্তা বললাম। এবার যেটা আমাদের নেক্সট টপিক, তাহলে প্রথমে কিন্তু ফাংশন কি হয়ে গেছে, ফাংশনের ডোমেন, রেঞ্জ, কোডোমেন, ক্ষেত্র, প্রসার এবং উপক্ষেত্র হয়ে গেছে। দুটো ফাংশন ইকুয়াল কখন হয় সেটা নিয়ে কথাবার্তা বলেছি। তার রেসপেক্টে অঙ্ক একটা হলো মোটামুটি বলতে পারি। এবার চলে আসছি যে ফাংশনের টাইপ কতগুলো আছে, টাইপস অফ ফাংশন, ঠিক আছে, ফাংশনের প্রকারভেদ। তাহলে ফাংশন 3 ধরনের হয়। একটা হচ্ছে ইনজেক্টিভ, যেটা এখানে এক এক অপেক্ষক, এটা নিয়ে অলরেডি আমরা কথাবার্তা বলেছি, এবং আমি রেন মার্টিন সিরিজ করাচ্ছি মানে তোদের জানা উচিত যে আলটিমেটলি তোরা কিন্তু এই চ্যাপ্টারটা জানিস, এই চ্যাপ্টার জানার পরে তোরা রেন মার্টিন সিরিজ করতে এসছিস, সেটা আমি কিন্তু ভেবে ফেলছি, বারবার করে বলছো কে। তাহলে ইনজেক্টিভ আছে, সারজেক্টিভ আছে, বাইজেক্টিভ আছে, ঠিক আছে, ওকে। তাহলে এক এক অপেক্ষক আছে। সারজেক্টিভ মানে আমাদের কি, সারজেক্টিভ বাংলাটা ভুলে গেছি, সরি, হ্যাঁ এক্সট্রিমলি সরি, হ্যাঁ সারজেকশন মানে উপরিচিত্রণ, আর হচ্ছে বাইজেক্টিভ, ঠিক আছে, ওকে, বাইজেকশন, ঠিক আছে, ওকে। এছাড়াও আরো ফাংশন আছে, আমি বোঝাচ্ছি একটু শর্ট, একটু বুঝিয়ে দিই জিনিসটা, ভালো করে শুনবি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট জায়গা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট জায়গা, ঠিক আছে। ইনজেক্টিভ মানে কি, ইনজেক্টিভ মানে কি ভালো করে শোনো, কখন একটা ফাংশনকে আমি ইনজেক্টিভ বলবো, কি বললাম, কখন একটা ফাংশনকে আমি ইনজেক্টিভ বলবো, ঠিক আছে, যদি ফাংশনের ডোমেনে 3টে এলিমেন্ট থাকে, a1 a2 আর a3, আর বি সেটে আছে হচ্ছে b1 b2 b3, ভালো করে শুনবি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট জায়গা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট জায়গা, ঠিক আছে, ওকে। তখনই একটা ফাংশনকে আমি ইনজেক্টিভ বলবো যদি সেই ফাংশনের ডিফারেন্ট ডোমেনের এলিমেন্টের ইমেজটা ডিফারেন্ট হয়, ঠিক আছে। দেখেই বুঝতে পারছি যেখানে a1 এর ইমেজ b2, a2 এর ইমেজ b1 আর a3 এর ইমেজ b3, মানে ডিফারেন্ট এলিমেন্টের কিন্তু ইমেজটাও ডিফারেন্ট। a1 এর ইমেজটা b2, আর কোন এলিমেন্টের ইমেজ কিন্তু b2 নয়, a1 এর ইমেজটাই b2, আর কিন্তু কোন এলিমেন্টের ইমেজটা b2 নয়। তাহলে এখানে ডিফারেন্ট এলিমেন্টের ইমেজটা ডিফারেন্ট, তাহলে চোখ বন্ধ করে ভাই, চোখ বন্ধ করে, এটা একটা ইনজেক্টিভ ফাংশন। এখানে ডিফারেন্ট এলিমেন্টের ইমেজ ডিফারেন্ট, তাহলে চোখ বন্ধ করে এটা কি জলদি বলো ভাই, ইনজেক্টিভ ফাংশন। এই নিয়ে বিন্দু মাত্র কোনো সন্দেহ নেই। তাহলে এখানে এই ধরনের ফাংশনকে বলা হয় ইনজেক্টিভ, মানে এক এক চিত্রণ। এবার যেই ফাংশনগুলো ইনজেক্টিভ হবে না তাদেরকে একটা স্পেশাল টাইপের নাম দেওয়া হয়। আমি যদি এই ছবিটার দিকে ফোকাস করি, a1 a2 a3 b1 b2 b3, আমি অদ্ভুতভাবে দেখতে পাচ্ছিস এখানে a3 এর ইমেজ হচ্ছে b2, আর a1 এর ইমেজটা b1, a2 এর ইমেজটাও b1, মানে এখানে ডোমেনের মানে ক্ষেত্রের দুটো মানে একের বেশি এলিমেন্টের ইমেজটা সমান। এই ধরনের ফাংশনকে বলা হয় মেনি ওয়ান ফাংশন। কি বললাম, মেনি টু ওয়ান ফাংশন, কি বললাম, মেনি ওয়ান ফাংশন, বা এটাকে এক এক না বলে বহু এক বলা হয়। আচ্ছা সুমন, এই সুমন আছো এখানে, সুমন, হাই হাই সুমন, সুমন এদের এই ফাংশনটা কি করানো হয়েছে একবার, পুরো ওয়ান শট ক্লাস হয়ে গেছিল না ক্লাস 2 এর ফাংশনে? অ্যাপে জান, অ্যাপে তো হয়েছে, আমাদের এখানে ইয়েতে ক্লাস হয়নি, মানে ইউটিউবে ক্লাস দিইনি। ওটা কি 11 দিয়েছিল? ও হো, ক্লাস 12 এর ফাংশনের কোনো ওয়ান শট ক্লাস আসেনি? তাহলে তো আমাদের এটাকে তো ভালো করে বোঝাতেই হবে জিনিসটা, কারণ ওয়ান শট তো আমরা দিইনি ওদেরকে। তাহলে এইখানেই তাহলে এটাকে খুব ভালো করে তার মানে বলতে হবে জিনিসটা, তাই তো? ওকে ঠিক আছে, সমস্যা নেই, আমি সেভাবেই বলছি, ঠিক আছে চলো। আচ্ছা তাহলে আমরা এখানে ইনজেক্টিভ মানে ডিফারেন্ট এলিমেন্টের ইমেজটা ডিফারেন্ট আছে, আর এখানে মেনি ওয়ান ফাংশন মানে ডোমেনের একের বেশি এলিমেন্টের ইমেজ সমান। যদি একটা ম্যাপিং, যদি একটা ফাংশন তুই দেখিস তার ডোমেনের একের বেশি এলিমেন্টের ইমেজটা সমান,
তাহলে সেই ফাংশনকে বলা হয় মেনি ওয়ান ফাংশন, ঠিক আছে ওকে, বা বহু এক উপরিচিত্রণ। কি বললাম? বহু এক অপেক্ষক, একই ব্যাপার ছিল। তাহলে একটা হচ্ছে আমাদের ইনজেক্টিভ, একটা হচ্ছে আমাদের মেনি ওয়ান, দু রকমের হয়ে গেল জিনিসটা, ঠিক আছে ওকে। এটা হচ্ছে এক এক আর এটা হচ্ছে বহু এক। এবার চলে আসছি আরেক ধরনের ফাংশন, ভালো করে বুঝবি জিনিসটা। এখানে a1 a2 a3 b1 b2 b3, অদ্ভুত ভাবে একটা জিনিস আমি লক্ষ্য করছি, বা b1 b2 b3, এখানে a1 a2 a3 a4 b1 b2 b3, ঠিক আছে? খুব ভালো করে দেখ জিনিসটা। a1 এর ইমেজটা b2, a2 এর ইমেজটা b1, a3 এর ইমেজ b3, a4 এর ইমেজ b3, ঠিক আছে? কথা বলছি। এবার দেখেই বুঝতে পারছিস এখানে a1 এর ইমেজটা b2, a2 এর ইমেজটা b1, a3 এর ইমেজটা b3, a4 এর ইমেজটা হচ্ছে b4, ঠিক আছে ওকে। এবার অদ্ভুত ভাবে একটা জিনিস তুই খেয়াল কর, ফাংশন মানে তো ডোমেনের সমস্ত এলিমেন্টের ইমেজ থাকবে, সেটা এখানে আছে। এবার এই ফাংশনটা কি ওয়ান ওয়ান মানে ইনজেক্টিভ মানে এক এক? একদমই নয়, কারণ এখানে দুটো ডিফারেন্ট এলিমেন্ট a3 আর a4 আছে, এদের ইমেজটা সেম। তাহলে এটা কিন্তু কোনো অ্যাঙ্গেল দিয়েই এক এক মানে ইনজেক্টিভ বা ওয়ান ওয়ান নয়। এটা কি বহু এক? হ্যাঁ, এটা একদম, এটা কিন্তু বহু এক উপরিচিত্র, মানে সরি বহু এক ফাংশন, বহু এক অপেক্ষক, কারণ একের বেশি এলিমেন্টের ইমেজ সেম, এটাকে বহু এক মানে মেনি টু ওয়ান ফাংশন বলবো। একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করতে পারছি, যেটা আমরা এখানে লক্ষ্য করতে পারিনি, কি যেভাবে a1 এর ইমেজটা b1, a2 এর ইমেজটা b1, a3 এর ইমেজটা b2, সেভাবে b1 এর প্রি ইমেজ কারা? a1 আর a2 এর ইমেজ যদি b1 হয়, তাহলে এই b1 এর প্রি ইমেজ কারা? a1 আর a2। যেভাবে b1 টা হচ্ছে a1 আর a2 এর ইমেজ, সেভাবে মানে a1 আর a2 হচ্ছে b1 এর প্রি ইমেজ। যেভাবে b1 টা হচ্ছে a1 এবং a2 এর ইমেজ, সেভাবে a1 আর a2 হচ্ছে b1 এর প্রি ইমেজ। তাহলে এখানে এই যে ছবিটা আছে, এই ছবিতে যে অপেক্ষকটা আছে, সেই অপেক্ষকের b1 এর প্রি ইমেজ আছে, b2 এর প্রি ইমেজ আছে, কিন্তু কোডোমেনের এই যে 3 নম্বর এলিমেন্ট b3, তার কোনো প্রি ইমেজ নেই। কিন্তু এই ছবিটা ভালো করে দেখ, এখানে a আর b ডোমেন আর কোডোমেন, ক্ষেত্র আর উপক্ষেত্র, এখানে কোডোমেনের সমস্ত এলিমেন্টের কিন্তু প্রি ইমেজ আছে। b1 এরও প্রি ইমেজ আছে, b1 এর প্রি ইমেজটা কি a2, b2 এর প্রি ইমেজটা কি a1, আর b3 এর প্রি ইমেজটা কি দু পিস আছে, a3 আর a4। তাহলে এই ফাংশনটায় কোডোমেন মানে উপক্ষেত্রের সমস্ত এলিমেন্টের প্রি ইমেজ আছে। এই ধরনের ফাংশনকে কি বলা হয় জলদি বল? এই ধরনের ফাংশনকে কি বলা হয়? এটাকে বলা হয় সারজেক্টিভ, মানে সোজা কথা বলতে গেলে যাকে বলা হয় উপরিচিত্রণ। তাহলে কখন আমাদের একটা ফাংশনকে সারজেক্টিভ বা উপরিচিত্রণ বলা হবে? যখন সেই ফাংশনের যে কোডোমেন আছে, সেই ফাংশনের কোডোমেনের সমস্ত এলিমেন্টে যদি প্রি ইমেজ থাকে, ডোমেনে থাকে প্রি ইমেজ গুলো, তাহলেই আমি সেই ফাংশনটাকে উপরিচিত্রণ বা কি সারজেক্টিভ বলবো। যেমন এই ফাংশনটাকে আমি কোনো অ্যাঙ্গেল দিয়ে সারজেক্টিভ বলবো না, কারণ এই ফাংশনের কোডোমেনে 3টে এলিমেন্ট আছে, তার মধ্যে 2টো এলিমেন্টের প্রি ইমেজ আছে, b1 এর প্রি ইমেজ a1 আর a2, b2 এর প্রি ইমেজ a3, কিন্তু b3 এর কিন্তু কোনো প্রি ইমেজ নেই। তাহলে এটাকে আমি কোনো অ্যাঙ্গেল দিয়ে কিন্তু সারজেক্টিভ বা উপরিচিত্রণ বলবো না, কিন্তু আমি এটাকে উপরিচিত্রণ বলবো, এটাও উপরিচিত্রণ, এটাও উপরিচিত্রণ। তাহলে এটা হচ্ছে আমাদের সারজেক্টিভ ফাংশন বা ম্যাপিং। তাহলে কখন আমি কোনো ফাংশনকে সারজেক্টিভ বলবো তোরা বুঝতে পেরে গেছিস। এবার খুব ভালো করে শুনবি, সারজেক্টিভকে মাঝে মাঝে অনটু ফাংশনও বলা হয়। কি বললাম? অনটু ফাংশনও বলা হয়, বাট বাংলায় এটাকে উপরিচিত্রণ বলা হয়। এবার এই অনটু ঠিক উল্টো, আমি অদ্ভুত ভাবে দেখতে পাচ্ছি এখানে, ঠিক আছে, অদ্ভুত ভাবে দেখতে পাচ্ছি আমি এখানে। আমি যদি ছবিটা ভালো করে আঁকি, ঠিক আছে, দেখেই বুঝতে পারছিস যে এই যে ফাংশনটা আছে, এই ফাংশনের কোডোমেনের সমস্ত এলিমেন্টের কিন্তু প্রি ইমেজ নেই। b1 এর প্রি ইমেজ a1, b2 এর প্রি ইমেজ a3, b3 এর প্রি ইমেজ a2, কিন্তু b4 যে এলিমেন্ট আছে b4 এর কিন্তু কোনো প্রি ইমেজ নেই। b1 এর প্রি ইমেজ a1, b2 এর প্রি ইমেজ a3, b3 এর প্রি ইমেজ a2, কিন্তু b4, এই যে b4 যে এলিমেন্ট আছে এর কিন্তু কোনো প্রি ইমেজ নেই। তার মানে এই ফাংশনের কোডোমেনের মানে উপক্ষেত্রের সমস্ত এলিমেন্টের কিন্তু প্রি ইমেজ নেই। তো এই ফাংশনকে আমি অনটু বলবো না। যেই ফাংশন অনটু হয় না তাদেরকে বলা হয় ইনটু ফাংশন। কি বললাম? ইনটু ফাংশন। কি বললাম? ইনটু ফাংশন। তাহলে ইনটু ফাংশন মানে কি? যেই অপেক্ষকের কোডোমেনে মানে উপক্ষেত্রে
অ্যাটলিস্ট একটা এলিমেন্ট তুই পেয়ে যাবি যার কোনো প্রি ইমেজ নেই। যেমন এখানে চারটে এলিমেন্টের মধ্যে তিনটে এলিমেন্টের প্রি ইমেজ আছে। বি1 এর প্রি ইমেজ এ1, বি2 এর প্রি ইমেজ এ3, বি3 এর প্রি ইমেজ এ2, কিন্তু বি4 এর কোনো প্রি ইমেজ নেই। তাহলে এই ধরনের ফাংশনকে আমি কি বলবো? এই ধরনের ফাংশনকে আমি কোনো অ্যাঙ্গেল থেকে কিন্তু অনটু বলতে পারবো না, এটাকে আমি ইনটু ফাংশন বলবো। তাহলে ইনটু ফাংশন মানে কোডোমেনে একটা এলিমেন্ট থাকবেই থাকবে যার কোনো প্রি ইমেজ নেই। ক্লিয়ার? ভেরি গুড। আচ্ছা আচ্ছা, এটা কি ইনজেক্টিভ মানে এক এক? হ্যাঁ, ডিফারেন্ট এলিমেন্টের ডিফারেন্ট ইমেজ। এ1 এর ইমেজ বি1, এ2 এর ইমেজ বি3, এ3 ইমেজ বি2, তাহলে ডিফারেন্ট এলিমেন্টের ডিফারেন্ট ইমেজ, এটা অবশ্যই কিন্তু 1 1। কিন্তু অন টু না, মানে সারজেক্টিভ বা উপরিচিত্রণ না, এটা হচ্ছে ইনটু ফাংশন। তাহলে এই চার ধরনেরই কিন্তু মেন ফাংশন আছে। এবার যদি কোনো ফাংশন 1 1 এবং অন টু দুটোই হয়ে যায়, মানে যদি কোনো ফাংশন ইনজেক্টিভ এবং সারজেক্টিভ দুটোই হয়ে যায়, তাকে বাইজেক্টিভ বলা হয়, তাকে বাইজেক্টিভ বলা হয়। যদি কোনো ফাংশন ইনজেক্টিভ এবং সারজেক্টিভ দুটোই হয়ে যায়, তাকে বাইজেক্টিভ বলা হয়। মাথায় ঢুকলো পুরোপুরি কি বলার চেষ্টা করছি? ক্লিয়ার? আচ্ছা, তাহলে এই 5 রকমেরই কিন্তু ফাংশন মার্কেটে আছে। ইনজেক্টিভ প্লাস সারজেক্টিভ হয়ে গেলে আমি কি বলবো? তাকে বাইজেক্টিভ বলবো। ঠিক আছে, ওকে, ভেরি গুড। আচ্ছা, তাহলে এই ফাংশন সম্বন্ধে কিন্তু তারা বিস্তারিত আলোচনা পেয়ে গেলি। এবার চলে আসছি আমরা অঙ্কে, ভালো করে শুনবি। ফার্স্ট অঙ্কটার দিকে ফোকাস কর। হলদিবাড়ি হাই স্কুল, হলদিবাড়ি হাই স্কুল, এটার অঙ্ক কি বলছে? এ সেটের মধ্যে 1 2 3 আছে, বি সেটের মধ্যে 4 5 6 আর 7 আছে, আর এফটা বলে দিয়েছে এ থেকে বি তে একটা ফাংশন, মানে এফ এর ডোমেনটা হচ্ছে এ আর কোডোমেনটা হচ্ছে বি। ঠিক আছে, প্রথমে যে থাকে সেটা ডোমেন আর সেকেন্ডে যে থাকে সেটা কোডোমেন। ঠিক আছে, আচ্ছা, এবারে এফ এর মধ্যে কি আছে? 1 4 2 5 3 6 1 4 2 5 3 6। কি বললাম? 1 4 2 5 3 6, 1 4 2 5 3 6, এই তোমার তিনটে এলিমেন্ট আছে। ঠিক আছে, ভেরি গুড। এবার বলছে এই ফাংশনটা কি ধরনের ফাংশন। আমি একটা কাজ করি, এই ফাংশনটার আমি অ্যারো ডায়াগ্রাম আঁকি। আমি কি বললাম? অ্যারো ডায়াগ্রাম আঁকি। ফাংশনে 1 2 3 আছে তোমার ডোমেনে, ভেরি গুড। আর এখানে আছে কি জলদি বলো? 4 5 6 7। ঠিক আছে, অদ্ভুত ভাবে আমি দেখতে পাচ্ছি যে 1 এর ইমেজ 4, তাহলে 1 থেকে আমি 4 এর দিকে আরো দিচ্ছি। 2 এর ইমেজ 5, মানে 2 থেকে 5 এর দিকে আরো দিচ্ছি। 3 এর ইমেজ 6, মানে 3 থেকে 6 এর দিকে আরো দিচ্ছি। এবার এই ফাংশনটা কি ধরনের ফাংশন? এটা কি ইনজেক্টিভ মানে এক এক? অবশ্যই, কারণ ডোমেনের ডিফারেন্ট এলিমেন্টের ইমেজটা ডিফারেন্ট। একের ইমেজ 4, 2 এর ইমেজ 5, 3 এর ইমেজ 6। ছবি এঁকে বুঝিয়ে দিয়েছি। একের ইমেজ, 2 এর ইমেজ, 3 এর ইমেজ, 1 2 3 নিচে আলাদা আলাদা, এদের ইমেজটাও পুরোপুরি আলাদা আলাদা। চোখ বন্ধ করে এটা এক এক। এটা কি উপরিচিত্রণ? উপরিচিত্রণ মানে কোডোমেন, মানে বি এর সমস্ত এলিমেন্টের প্রি ইমেজ থাকতে হবে। এখানে বি এর বি সেটের কি সমস্ত এলিমেন্টের প্রি ইমেজ না, 4 এর প্রি ইমেজ 1, 5 এর প্রি ইমেজ 2, 6 এর প্রি ইমেজ 3, 7 এর তো কোনো প্রি ইমেজই নেই। তাহলে এই ফাংশনটায় কোডোমেনের সমস্ত এলিমেন্টের প্রি ইমেজ নেই, তাহলে এটা কোনো ইঙ্গিত দিয়ে উপরিচিত্রণ নয়। তাহলে সিও ভুল, ডিও ভুল, একমাত্র অপশন ইজ কারেক্ট। খুব সুন্দর একটা মিষ্টি কোশ্চেন, ইজি কোশ্চেন। নেক্সট কোশ্চেনে আমি আসছি। ভেরি গুড, ভেরি ভেরি ইম্পর্টেন্ট জায়গায়। আচ্ছা, বলছে যে এফ এক্সটা হচ্ছে কস এক্স। এফ হচ্ছে বাস্তব সংখ্যা থেকে বাস্তব সংখ্যাটা ফাংশন, মানে এফ এর ডোমেনটা হচ্ছে বাস্তব সংখ্যার সেট, এফ এর কোডোমেনটা হচ্ছে জলদি বল ভাই বাস্তব সংখ্যার সেট। এফ এর ডোমেনটাও বাস্তব সংখ্যার সেট, এফ এর কোডোমেনটাও বাস্তব সংখ্যার সেট। আর এফ এর ডেফিনেশনটা বলে দিয়েছে এফ এক্স ইকুয়ালস টু কস এক্স। কি বললাম? এফ এক্স ইকুয়ালস টু কস এক্স। ভেরি গুড, খুব ভালো কথা, কংগ্রেচুলেশন। আচ্ছা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট জায়গা। আচ্ছা, এবার শুনবি জিনিসটা একটু। এবার বলছে এই ফাংশনটা এক এক, উপরিচিত্রণ এ আর বি উভয়ই কোনোটিই নয়। একটু যদি ভালো করে খেয়াল করিস, এটা ডোমেন, এটা হচ্ছে আমাদের কোডোমেন। আচ্ছা, এবার খুব ভালো করে দেখ, প্লিজ ফোকাস। এই সেটটার মধ্যে হাজারো রিয়েল নাম্বার আছে। এবারে হাজারো রিয়েল নাম্বারের মধ্যে 0 একটা নাম্বার, আরো আছে অনেকে, আর 2 পাই। ঠিক আছে, 0 একটা আমাদের নাম্বার আর 2 পাই একটা নাম্বার। পাই মানে তোমরা প্রত্যেকে জানিস 3.14। ঠিক আছে, পাই মানে কি 3.14।
তাহলে 0 একটা নাম্বার, 2 পাই একটা নাম্বার, ঠিক আছে? 0 আর 2 পাই কিন্তু ডিফারেন্ট, কিন্তু cos 0 আর cos 2 পাই এরা দুজন সেম। cos 0 মানে 1, cos 2 পাই মানে 1, cos 0 মানে 1, cos 2 পাই মানে 1। তাহলে অদ্ভুতভাবে আমি দেখতে পাচ্ছি যে এটা মানে কি f0, এটা মানে কি f2 পাই। তাহলে আমরা 1 1 মানে কি জানি, যে ডিফারেন্ট এলিমেন্টের ইমেজটাও ডিফারেন্ট হবে। আমরা তাই বলি তো, দুটো এলিমেন্ট তো ডিফারেন্ট, 0 আর 2 পাই দুটো ডিফারেন্ট নাম্বার, তাহলে ডিফারেন্টের এলিমেন্টের ইমেজটাও ডিফারেন্ট হতে হবে। যদি 1 1 হতে হয়, ডিফারেন্ট এলিমেন্টের ইমেজটাও ডিফারেন্ট হতে হবে। কিন্তু এখানে কি তাই হলো? এখানে ডিফারেন্ট এলিমেন্ট, তার ইমেজটা কি ডিফারেন্ট হয়েছে, না ইমেজটা তো সেম হয়ে গেছে? তাহলে ডিফারেন্ট এলিমেন্টে যদি ইমেজ সেম হয়ে যায়, তার মানে ইমেজটা কি এখানে 1 আছে, কোডোমেনে আরো অনেক এলিমেন্ট আছে, বাট 0 ইমেজটা 1, 2 পাই ইমেজটা 1। তাহলে ডিফারেন্ট এলিমেন্টের ইমেজ সেম, তাহলে কোন অ্যাঙ্গেল দিয়েই এটা 1 1 নয়, গ্যারান্টি। তাহলে 1 1 নয়, তাহলে এ আর বি উভয়ই নয়। এবার দেখবো যে উপরিচিত্রণ কিনা। উপরিচিত্রণ মানে কি, কোডোমেনের সমস্ত এলিমেন্টের প্রি ইমেজ ডোমেনে থাকবে, কোডোমেনের সমস্ত এলিমেন্টের প্রি ইমেজ ডোমেনে থাকবে। এবার আমরা একটা জিনিস বলি, fx যদি y হয়, fxটা যদি y হয়, তাহলে y হচ্ছে x এর ইমেজ আর x হচ্ছে y এর প্রি ইমেজ। fx equals to y হলে y হচ্ছে ইমেজ অফ x আর x হচ্ছে প্রি ইমেজ অফ y, x টাকে y এর প্রি ইমেজ বলা হয়। এবার উপরিচিত্রণ মানে কোডোমেনের সমস্ত এলিমেন্টের প্রি ইমেজ থাকতে হবে, সমস্ত এলিমেন্টের। এবার কোডোমেনটা কি পুরো বাস্তব সংখ্যা। এবার আমি 10 নিচ্ছি, 10 অবশ্যই কোডোমেনে আছে। আরে কোডোমেন তো পুরো বাস্তব সংখ্যা, মানে এই লাইনটা তো, তাহলে 10 অবশ্যই কোডোমেনে আছে। তাহলে আমি যদি fx টাকে বদলি 10, fx মানে তো cos x, মানে y এর জায়গায় আমি যদি 10 বসাই, 10টা আমি নিয়েছি কোথা থেকে বল, 10টা আমি নিয়েছি কোডোমেন থেকে, এছাড়া আরো অনেক এলিমেন্ট আছে। এবার বল 10 এর প্রি ইমেজটা কি হবে, y এর প্রি ইমেজ হয় x, তাহলে 10 এর প্রি ইমেজটা কি হবে x। এবার বল এমন কোন x পৃথিবীতে আছে যেটা cos এর পাশে বসালে 10 আসে? আমরা প্রত্যেকে জানি যে cos এর ভেতরে তুই যা খুশি তাই বসে না কেন, এর মানটা -1 থেকে 1 এর ভিতরে থাকবে। তাহলে আমি যদি কোডোমেন থেকে মানে উপক্ষেত্র থেকে আমি যদি একটা এলিমেন্ট নিই 10, কোন এমন x আছে যেটা cos এর ভেতরে বসালে 10 আসছে? না। তাহলে যদি আমি এরকম x না খুঁজে পাই, তাহলে 10 এর কি কোনো প্রি ইমেজ পেলাম আমি? আরে বাবা, y এর প্রি ইমেজ আমি x বলবো যদি f এর ভেতরে x বসালে y আসে, f এর ভেতরে x বসালে যদি y আসে, তাহলে আমি y টাকে মানে f এর ভেতরে যদি x বসালে y আসে, তাহলে আমি y টাকে x এর ইমেজ বলবো আর আমি x টাকে y এর প্রি ইমেজ বলবো। এবার x এর জায়গায় এমন কিছু বসালে 10 আসবে কোনোদিন না। এবার 10 আবার কোডোমেনে আছে, কিন্তু 10 এর কোনো ভ্যালু মানে কোনো প্রি ইমেজ আমি ডোমেনে পাচ্ছি না। এমন কোনো x পৃথিবীতে নেই যেটা cos এর ভেতরে বসালে 10 আসে। তার মানে 10 এর যেটা কোডোমেনে আছে, 10 যেটা কোডোমেনে আছে অলরেডি, তার কোনো প্রি ইমেজ আমি খুঁজেই পেলাম না। তাহলে কোডোমেনের সমস্ত এলিমেন্টের প্রি ইমেজ কি আছে? না, নেই। কোডোমেনে যদি সমস্ত এলিমেন্টের প্রি ইমেজ থাকে, তাহলে আমি তাকে উপরিচিত্রণ বা সাবজেক্টিভ বলবো। কোডোমেনের সমস্ত এলিমেন্টের তো প্রি ইমেজ নেই, তাহলে এটাকে কোন অ্যাঙ্গেল দিয়ে আমি উপরিচিত্রণ বা সাবজেক্টিভ বলতে পারবো না। তাহলে এটা কোন অ্যাঙ্গেল দিয়ে উপরিচিত্রণ নয়, মানে অপশন ডি কারেক্ট হবে, কোনটি নয়। দারুণ কোশ্চেন, খুব ভালো কোশ্চেন, খুব কনসেপচুয়াল কোশ্চেন। আরেকবার ব্যাপারটা ভালো করে দেখে যদি বুঝতে না পারিস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু বারবার করে বলছি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার চলে আয় এই কোশ্চেনটায়। এফ হচ্ছে আর থেকে আর এ চিত্রণ, fx equals to root x সংজ্ঞাত। তাহলে এফ চিত্রণটা হচ্ছে, এফটা বলছে এক এক উপরিচিত্রণ, অনুচিত্রণ, চিত্রণ নয়। ভাই রে, এফ এর ডোমেনটা হচ্ছে রিয়েল নাম্বার, এফ এর কোডোমেনটা হচ্ছে রিয়েল নাম্বার। ভালো করে শুনবি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, যদি এফটা আর থেকে আর এ ফাংশন হয়, তাহলে এটাকে বলা হয় কি, জলদি বলো, ডোমেন মানে ক্ষেত্র, এটাকে বলা হয় কোডোমেন।
আর যদি কেউ যদি ফাংশন হয়, ফাংশন মানে ডোমেনের সমস্ত এলিমেন্টের ইমেজ থাকতে হবে। কি বললাম? ডোমেনের সমস্ত এলিমেন্টের ইমেজ থাকতে হবে। ফাংশন হতে গেলে ডোমেনের সমস্ত এলিমেন্টের ইমেজ থাকতে হবে। এবার ডোমেন হচ্ছে এখানে বাস্তব সংখ্যা, এখানে 0 মানে তার নিচে পজিটিভ নাম্বারগুলো আছে, সব পজিটিভ, আর উপরে নেগেটিভ নাম্বারগুলো আছে। তাহলে বাস্তব সংখ্যার সেটটা পজিটিভ নেগেটিভ সমস্ত নাম্বার দিয়ে তৈরি। এবার তোরা নিজেরা বলার চেষ্টা কর, এফএক্স যদি রুট এক্স হয়, তাহলে এক্স এর জায়গায় কার ভ্যালু বসে? এক্স এর জায়গায় বসে হচ্ছে ডোমেনের ভ্যালু। এবার আমি যদি ডোমেনের নেগেটিভ ভ্যালু বসিয়ে দিই, আমি যদি ডোমেনের এক্স এর জায়গায় নেগেটিভ ভ্যালু বসিয়ে দিই, তাহলে এটা √(-2) চলে আসছে। আর √(-2) কি কোডোমেনে থাকবে? আরে বাবা, ডোমেনে যে এলিমেন্ট গুলো আছে তার ইমেজ গুলো থাকে কোথায়? তার ইমেজ গুলো কোডোমেনে থাকে। যেমন আমি যদি এখানে এক্স এর জায়গায় 2 বসাতাম, 2, তাহলে √2টা কোথায় আছে বাবু জলদি বলো? √2 তোমার কোডোমেনে আছে। √2 একটা বাস্তব সংখ্যা, তো √2 কোডোমেনে আছে। কিন্তু আমি যদি -2 বা -1 বা -3 কোনো নেগেটিভ নাম্বার নিই, সেটা আমি যদি এই অপেক্ষকে বসাই, এক্স এর জায়গায় -2 বসালাম, তাহলে ইমেজটা কি দিল বল? ইমেজ দিল কি √(-2)। তাহলে এইটা কি আদতেও কোডোমেনে আছে? না, নেই, এটা তো কমপ্লেক্স নাম্বার। আর আমাদের কোডোমেনটা তো রিয়েল নাম্বার, উপক্ষেত্র তো আমাদের রিয়েল নাম্বার। তাহলে এই যে ইমেজটা পেলাম, এই -2 এর যে ইমেজটা পেলাম √2i, এটা কি কোডোমেনে আছে? না। তাহলে -2 এর কি আমি আদতেও কোনো ইমেজ পেলাম? তাহলে এমন একটা এলিমেন্ট পেয়ে গেলাম ডোমেনে যার কোনো ইমেজই নেই। আরে বাবা, ইমেজ থাকলে সে কোডোমেনে থাকবে। কোডোমেনটা বাস্তব সংখ্যার সেট, মানে ইমেজ থাকলে সেটাকে বাস্তব সংখ্যা হতে হবে। কিন্তু আমি এখানে এক্স এর জায়গায় ডোমেনের একটা এলিমেন্ট বসিয়ে দিলাম, -2 বসিয়ে দিলাম, ভাবলাম যে -2 এর ইমেজ পাবো আমি। তো যেই আমি দেখতে গেলাম যে ভাই -2 এর ইমেজ তো দিয়েছে, কিন্তু সেটা বাস্তব সংখ্যা নয়, কাল্পনিক অবাস্তব সংখ্যা, কমপ্লেক্স নাম্বার। তাহলে এই কমপ্লেক্স নাম্বার তো এই কোডোমেনে থাকবে না কোন অ্যাঙ্গেল দিয়ে। তার মানে ডোমেনের একটা এলিমেন্ট, এরকম আরো হাজার হাজার এলিমেন্ট আছে যার ইমেজটা কোডোমেনে নেই, মানে ইমেজটাই নেই। তাহলে এটা কি কোনোদিন চিত্রণ বা অপেক্ষক বা ম্যাপিং হতে পারে না। ম্যাপিং হতে গেলে ডোমেনের সমস্ত এলিমেন্টের ইমেজ কোডোমেনে থাকতে হবে। কিন্তু এখানে -2 এর ইমেজ কোডোমেনে নেই, -3 এর নেই, -1 এর নেই, -2.5 এর নেই, মানে নেগেটিভ কোনো নাম্বারের ইমেজ নেই। তাহলে এটা কোনো অ্যাঙ্গেল দিয়েই চিত্রণ নয়, মানে অপশন ডি ইজ কারেক্ট। আই থিঙ্ক প্রত্যেকে মারাত্মকভাবে সুন্দরভাবে অঙ্কটা বুঝতে পারলি, এবং খুব কনসেপচুয়াল কোশ্চেন কিন্তু এটা, বারবার করে বলছি। এবারে এই কোশ্চেনটা দেখ কি বলছে আমাদের এখানে। আচ্ছা, এফএক্সটা বলে দিয়েছে 9⁻x / 9⁻x + 3, আর এই এফএক্স প্লাস f1 - x এর মানটা 1 বলে দিয়েছে। এবার তোকে এটার মান বের করতে বলেছে। প্লিজ ভালো করে শুনবি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি যদি একটু ভালো করে দেখি এখানে, এই f1/1996, f2/1996, f3/1996, এরকম করতে করতে f1994/1996 বা 93 প্লাস f1994/1996 আর f1995/1996। আমি প্রথম থেকে 3টে নাম নিচ্ছি, লাস্ট থেকে 3খানা নাম নিয়েছি। এবার খুব ভালো করে শুনবি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি যদি ফার্স্ট আর লাস্ট টার্মটাকে একসাথে নিই, মানে f1/1996 প্লাস f1995/1996টাকে আমি এভাবে লিখছি 1 - 1/1996। 1995/1996 মানে কিন্তু 1 - 1/1996। আচ্ছা, f2/1996, আমি 1994/1996 কে f1 - 2/1996 লিখছি। আমি এই ফার্স্ট আর লাস্টটা নিলাম, সেকেন্ড আর লাস্টের আগেরটা নিলাম। আমি যদি থার্ডটা আর
লাস্টের থেকে 3 নম্বরটা নিই, এভাবেই লিখতে পারবো কিন্তু দেখ, এফ 3/1996, এফ 1-3/1996, এরম করতে করতে এখানে চলছে। এবার বল এখানে টার্ম কতগুলো আছে? 1 থেকে শুরু করে 1995, মানে এখানে 1995 খানা টার্ম আছে। আর আমি এরকম দুটো দুটো করে টার্ম একসাথে নিয়েছি। কি বললাম? আমি এখানে দুটো দুটো করে টার্ম একসাথে নিয়েছি। আমি এখানে দুখানা দুখানা করে টার্ম একসাথে নিয়েছি। তাহলে এখানে, এবং তুই যদি ভালো করে খেয়াল করিস, এখানে প্রত্যেকটা টার্মের ভ্যালু কিন্তু 1। কেন? কারণ fx প্লাস f1-x, fx প্লাস f1-x এর মানটা 1 তো, fx প্লাস f1-x এর মানটা তো 1। তাহলে fx প্লাস f1-x এর মানটা 1, fx প্লাস f1-x এর মানটাও 1, এটাও 1। তাহলে এখানে কতগুলো এরকম পেয়ার আছে? এখানে 1995/2 খানা পেয়ার আছে। তার কারণ এখানে টার্মের সংখ্যা হচ্ছে, এখানে টার্ম হচ্ছে এখানে কিন্তু 1995 খানা। কি বললাম? এখানে টার্ম হচ্ছে 1995 খানা। এবার 1995 খানা টার্মের মধ্যে একটা টার্ম আছে, ভালো করে শুনবি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট জায়গা, একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট জায়গা। এই 1 থেকে 1995 অব্দি 1995 খানা টার্ম আছে। প্রথমটা লাস্টেরটা, সেকেন্ড লাস্টেরটা, থার্ডটা লাস্টের দিকে 3 নম্বরটা, মাঝখানে একটা টার্ম কিন্তু পুরোপুরি ভাবে কোনো পেয়ারে যাবে না। সেই মাঝখানের টার্মটা কি কেউ বলতে পারবি? দেখি বলার চেষ্টা কর। সেই মাঝখানের টার্মটা কি সেটা কেউ বলতে পারবি? ভালো করে শুনবি। সেই মাঝখানের টার্মটা হচ্ছে এফ 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 হ্যাঁ, 1 মিনিট, 2 দিয়ে তো, হ্যাঁ। যেমন আমি যদি 1 2 3 লিখতাম, তাহলে 1 থেকে 3 এর মধ্যে মিডল টার্মটা কি? 2। কিভাবে পেয়েছি? ফার্স্টটা আর লাস্টটা যোগ করে 2 দিয়ে ভাগ। তাহলে এখানে 1 আর 1995, এই পুরোটার মধ্যে ঠিক মিডলের টার্মটা কি? ঠিক মিডলের টার্মটা হচ্ছে 1 প্লাস 1995, মানে 1996/2, 9 দুগুণে 18, 9 দুগুণে 18 আর 2 গুণে 16। তাহলে এফ 998/1996। তাহলে এখানে টার্ম আছে 1995 খানা। এবার 1995 খানা টার্মের মধ্যে এই একটা টার্ম কোনো পেয়ারে যাবে না, বাদ বাকি সমস্ত টার্ম কিন্তু পেয়ারে চলে যাবে। তার মানে 1994 খানা আমাদের টার্ম আছে, এবং দুটো করে টার্ম একসাথে নেওয়া হচ্ছে। তাহলে এইটা বাদ দিলে 1994 খানা টার্ম আছে, এবং 1994 খানা টার্মের মধ্যে প্রথমটার সাথে লাস্টেরটা, সেকেন্ডের সাথে লাস্টের ফার্স্টেরটা, তার মানে 1994/2 এতগুলো পেয়ার বানানো হয়েছে। কারণ 1994 খানা টার্মের মধ্যে তো দুটো করে টার্ম নিয়ে একটা পেয়ার বানানো হচ্ছে। তাহলে এখানে পেয়ার কতগুলো আছে? এখানে পেয়ার আছে 1994/2 খানা, এবং প্রতিটা পেয়ারের মান কত? 1। তাহলে এখানে কত পেয়েছি? 1994/2 খানা পেয়ার আছে, প্রতিটা পেয়ারের মান হচ্ছে 1, তাহলে ইন্টু 1 পুরো যোগফল। আর একটা টার্ম আছে যেটা কোনো পেয়ারের সাথে যায়নি, সেটা হচ্ছে এটা 998/1996। কত হচ্ছে এটা? 1994/2, মানে কি 1997। ঠিক আছে, ওকে, ভেরি গুড। আর এখানে হচ্ছে এফ অফ 1/2। আচ্ছা, এফ এক্স মানে কি বলো? 9^(x/9^(x + 3)। এক্স এর জায়গায় হাফ বসালে কি হবে? 9^12/9^12 + 3। 9^12 মানে কি 3/3 + 3, মানে কি 3/6, মানে 1/2। তার মানে এখানে 997 + 1/2 মানে 997.5 হচ্ছে আমাদের অ্যান্সার, মানে অপশন ডি ইজ কারেক্ট। আই হোপ প্রত্যেকে অঙ্কটা বুঝতে পারলি। 1995 খানা এখানে টার্ম ছিল, 1995 খানা এখানে টার্ম ছিল, এর মধ্যে 1994 খানা টার্ম পেয়ার অনুযায়ী চলে যাবে, আর একটা টার্ম এই 998/1996, এই টার্মটা কোনো পেয়ারের সাথে যাবে না। এবার ফার্স্টেরটা লাস্টেরটা আমি যদি পেয়ার নিই, এটা পুরো এরকম দেখতে, fx + f1-x = 1, পুরোপুরি এরকম দেখতে।
তাহলে এর যোগফলটা 1 হবে, এটাও 1। তাহলে এরকম এরকম কতগুলো পেয়ার আছে? 1994/2 এতগুলো পেয়ার আছে, প্রতিটা পেয়ারের মান 1, তাহলে এতটা হচ্ছে তোর মান। আর যেই টার্মটা কোনো পেয়ারের সাথে নেই সেটা কি f অফ হাফ। তাহলে fx যদি 9^(x/9^(x+3) হয়, তাহলে f অফ হাফটা কত হচ্ছে? 1/2। 1/2 হচ্ছে মানে এর সাথে আমি 1/2 যোগ করে দিচ্ছি, মানে 997.5 হচ্ছে অ্যান্সার, মানে অপশন ডি ইজ কারেক্ট। এটাই ছিল আমাদের পুরোপুরি রেন মার্টিনের ফাংশনের প্রায় সমস্ত কোশ্চেনটা কিন্তু পার্ট 1। পার্ট 2-তে আমি ফাংশনের আরো কোশ্চেন নিয়ে আসবো, ইনভার্স ফাংশন থেকে শুরু করে কম্পোজিশন অফ ফাংশনের যে কোশ্চেনগুলো রেন মার্টিনে আছে সমস্ত কোশ্চেনগুলো নিয়ে আসবো। ততক্ষণের জন্য তারা দেখ, মানে অ্যাপে ম্যারাথন ক্লাস নেওয়া হচ্ছে, সিলেবাস শেষ হয়ে গেছে 2 মাস আগে, সপ্তাহে 5টা করে ক্লাস নিয়েছি, ডিপিবি সলিউশন দিচ্ছি, ডাউট সলভার দিচ্ছি, পার্সোনালাইজড, এতগুলো এক্সাম নেওয়া হয়েছে, আর কি চাই? তাহলে এই ফেসিলিটিগুলো অ্যাভেল কর। যেই ফেসিলিটিগুলো দেওয়া হচ্ছে অবশ্যই কিন্তু ভালোভাবে সেই ফেসিলিটিগুলো নেই, বারবার করে কিন্তু আমার এই জিনিসটাই বলা। সবাইকে অল দ্য বেস্ট, ফাটি অঙ্ক করে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। এবং এখন থেকে কিন্তু পড়াশোনাটাকে একদম হাই লেভেলে নিয়ে চলে যা, মাত্র কিন্তু আর 2 মাস বাকি আছে। থ্যাংক ইউ সবাইকে।